আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ থেকে 14 বছর আগে 2011 সালের মে মাসের 2 তারিখ রাত 1টা বাজে বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট লিডার ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে আমেরিকান সৈন্যরা হত্যা করে। আজকের ভিডিওতে বুঝার চেষ্টা করি বিন লাদেনকে আমেরিকা কিভাবে হত্যা করে, কি ঘটেছিল সেই রাতে। দেখুন, এমন কিছু ঘটেছিল যে ওসামা বিন লাদেন 1993 সাল থেকে 2001 সালের মধ্যে 3 বার আমেরিকায় আক্রমণ করেছিল, যার মধ্যে প্রথমটি ছিল 1993 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম আক্রমণ, দ্বিতীয়টি ছিল 1998 সালের মার্কিন দূতাবাসে আক্রমণ এবং তৃতীয় সবচেয়ে বড় আক্রমণ ছিল 2001 সালের 9/11 এর আক্রমণ। 1993 সালের এই বিস্ফোরণে মোট 6 জন নিহত হয় এবং হাজার মানুষ আহত হন। 1998 সালের এই দূতাবাস আক্রমণে মোট 224 জন নিহত এবং 4500 জন আহত হন। আর 2001 সালের 9/11 হামলায়, যাকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে 3000 মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়, যে ঘটনা বিস্তারিত আমার এই ভিডিওতে বলেছি, এক নজর দেখে নিবেন, আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেব। টপিকে ফেরত আসি। আমেরিকার এত বড় ক্ষতি করার পর বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী, যে আল কায়েদাকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করেছিল, সে এখন পর্যন্ত আমেরিকার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। ওসামাকে হত্যা করার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA বিগত 10 বছর ধরে অনুসন্ধান করার পর অবশেষে তারা পাকিস্তানের একটি শহরে বিন লাদেনকে খুঁজে পায়। প্রথমে 3D অ্যানিমেশনের সাহায্যে বুঝতে হবে যে কিভাবে মার্কিন কমান্ডোরা, অর্থাৎ নেভি সিল সদস্যরা, ওসামার ঘরে গিয়ে এই আশ্চর্যজনক অভিযান সফল করেছিল এবং কিভাবে তারা বিন লাদেনকে হত্যা করেছিল। প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে আমি যখনই নেভি সিল শব্দ ব্যবহার করব বুঝে নিবেন আমি সেই মার্কিন কমান্ডো টিমের কথা বলছি, যাদেরকে পাঠানো হয়েছিল বিন লাদেনকে হত্যা করার জন্য। নেভি সিল, যার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ, সমুদ্র এবং বিমান বাহিনীর দল, এই দলটি বিশেষ মিশন সম্পাদনের জন্য তৈরি করা হয়েছিল, যারা মার্কিন বাহিনীর সবচেয়ে বিখ্যাত বাহিনী ছিল। প্রথমে মানচিত্র এবং অবস্থানগুলি একবার দেখে নিন। এটা হলো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। এখানে অ্যাবোটাবাদ নামে একটি শহর আছে। যখন সিল সদস্যরা বিন লাদেনকে হত্যা করে, তখন সে এখানে অ্যাবোটাবাদে লুকিয়েছিল। আফগানিস্তানের একটি শহরের নাম জালালাবাদ, যেখানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি ছিল। এই অভিযানের রূপরেখা এইভাবে ছিল: সিল দলের হেলিকপ্টারগুলি আফগানিস্তানের শহর জালালাবাদে উপস্থিত ছিল এবং এখান থেকে এই মিশন শুরু হয়। সামগ্রিকভাবে এই মিশনে সিল দলের 2টি হেলিকপ্টার জালালাবাদ থেকে অ্যাবোটাবাদে যাবে, বিন লাদেনকে হত্যা করবে এবং নিরাপদে জালালাবাদে ফিরে আসবে। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন নেপচুন স্পিয়ার। ঘটনাক্রমে 1 মে 2011 তারিখে রাত 10:30 এই অভিযানের জন্য জালালাবাদের মার্কিন ঘাঁটিতে 4টি হেলিকপ্টারের মধ্যে পরিকল্পনা হল এই 2টি ব্ল্যাক হক নামক 2টা হেলিকপ্টার অ্যাবোটাবাদে উড়ে যাবে, আর এই 2টি চিনুক নামক হেলিকপ্টার এখানে ব্যাকআপের জন্য স্ট্যান্ড বাই থাকবে। এখন এই 2টি ব্ল্যাক হক এখান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। সবার মনে সবচেয়ে বড় প্রশ্নটি হল, এটা কিভাবে সম্ভব হতে পারে যে 2টি আমেরিকান হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় উঠছে এবং অ্যাবোটাবাদে যাচ্ছে, আর পাকিস্তানিরা তা জানেও না? অথবা কেন পাকিস্তানের রাডারে এই 2টি হেলিকপ্টার ট্র্যাক হচ্ছে না? তার সহজ উত্তর হল স্টিলথ প্রযুক্তি। আসলে এই 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার বানানোর সময় এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে শব্দ শনাক্ত করা যাবে না এবং রাডারে ট্র্যাক করা যাবে না। সংক্ষেপে, এই পুরো হেলিকপ্টারটিতে ভারী ফাইবারের প্রলেপ দেওয়া এবং খুব স্পেসিফিকভাবে তৈরি করা হয়েছে, যাতে এর রাডার এবং ইনফ্রারেড দৃশ্যমানতা হ্রাস পায়। এখন রাত 1টার দিকে 2টি হেলিকপ্টারই অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের কম্পাউন্ডে পৌঁছায়। বন্ধুরা, প্রথমে এই এলাকায় দৃশ্যমান বিন লাদেনের বাড়ি বা কম্পাউন্ডের কাঠামো সঠিকভাবে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে প্রায় ত্রিকোণাকার আকৃতির সম্পত্তিটি দেখছেন, সেটা ছিল পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে বিন লাদেনের লুকানোর জায়গা। আপনি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারেন যে এই সম্পত্তিটি খুবই বিচ্ছিন্ন, এর আশেপাশে আপনি কোনো বাড়ি খুঁজে পাবেন না। ওসামা বিন লাদেন এই উপরের তলায় থাকত। এটি সামনের দিক থেকে পথ এবং এই বাম পাশের কম্পাউন্ডটি আগে খালি ছিল, এতে এই লোকেরা কেবল আবর্জনা পোড়াত। এটি ছিল বাড়ির প্রধান প্রবেশের দরজা এবং সামনে আরেকটি গেট ছিল। এটা ছিল পার্কিং স্পেস এবং তারপর সামনে যা দেখছেন তা হল গেস্ট হাউস। আপনি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছেন যে যদি ওসামা বিন লাদেনের কাছে পৌঁছাতে হয়, তাহলে এই 2টি গেটের পরে এই গেস্ট হাউসের ভেতরে দিয়ে যেতে হবে। গেস্ট হাউসের ভেতর একটি আশ্রয়স্থল এবং বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা ছিল এবং একটু এগিয়ে গেলেই বাড়ির মূল প্রবেশপথ ছিল। মূল বাড়িটি হল 3 তলা ফাউন্ডেশন, এটি নিচতলা, এটি প্রথম তলা এবং এটি ছিল দ্বিতীয় তলা।
এটি শোনার পর আপনার আরও একটি জিনিস মনে হবে যে পাকিস্তান বলে যে বিন লাদেন এখানে লুকিয়েছিল এটি ওরা জানত না। এটা কিভাবে সম্ভব? বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট গ্রুপের লিডার বিন লাদেন পাকিস্তানের এই শহরে লুকিয়ে আছে, যেখানে পাকিস্তান মিলিটারি একাডেমি বিন লাদেনের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ছিল। সেখানে পাকিস্তান বলে ওরা এই বিষয়ে জানতও না। যাই হোক, অ্যাকশনে ফিরে আসি। এই দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার যা আপনি দেখছেন, তার একটির নাম চক 1 এবং অন্যটির নাম চক 2। প্রথমত, চক 2 এটাতে 12 জন সিল সদস্য এবং একটি কুকুরও ছিল। এটাকে এই বাড়ির প্রধান ফটকের প্রায় সামনে নামিয়ে দেওয়া হয়। এই কুকুর কমব্যাট অ্যাসল্ট ডগ এর নাম ছিল কারো, এবং এর হ্যান্ডলারকে এবং আরও কিছু সদস্যকে নামিয়ে দেওয়া হয়, এবং বাকি সদস্যদেরকে বাড়ির ছাদে নামিয়ে দেওয়া হয়। এবং এই চক 1 হেলিকপ্টারটিতেও 12 জন সিল সদস্য ছিল। মোট 24 জন কমান্ডোর দল পাঠানো হয়েছিল। এখানে চোক 2 এর কাজ শেষ হয়েছে, কিন্তু চোক 1 হেলিকপ্টারের সাথে এমন কিছু ঘটেছে যা কোনো সিল কমান্ডোরা স্বপ্নেও ভাবেনি। মনোযোগ দিয়ে শুনুন। চক 1 হেলিকপ্টারে মোট 12 জন সিল সদস্য আছে। পরিকল্পনা ছিল ওদের ভবনের ঠিক সামনে নামিয়ে দেওয়া হবে, ওসামার বাড়ির সামনে। কিন্তু এর সাথে একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি হল যে কোনো কারণে হেলিকপ্টারটি তার সমস্ত ভারসাম্য হারিয়ে ফেলে। বিশ্বের সেরা হেলিকপ্টার পাইলটদের হাতে থেকেও চোক 1 সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে পড়েছিল। কিন্তু পাইলট হেলিকপ্টারটিকে বাম দিকের প্রাঙ্গণে নামিয়ে দিতে লাগলেন, এবং প্রথমে এটি সামনের অর্ধেক মাটিতে চাপা পড়ে গেল, এবং পেছনের অর্ধেক দেয়ালে আঘাত করে হেলিকপ্টারের পেছনের অংশ ভেঙে পড়ে। আর সামনের অংশ মাটিতে পড়ে, তাই ভেতরের 12 জন কমান্ডো নিরাপদে অবতরণ করেন। এটা ছিল দক্ষ পাইলটের প্রমাণ। কিন্তু একটা জিনিস এখনও আশ্চর্য লাগে, যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, পুরো হেলিকপ্টার মাটি এবং দেয়ালের সাথে লড়াই করেছিল, কিন্তু ওসামা এবং তার অনুসারীরা যারা ওই বাড়িতে ছিল, সবাই কেমন ঘুমাচ্ছিল যে কারো কোনো নড়াচড়াই নেই। যাই হোক, 12 জন সিল সদস্যরা নিরাপদে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে এবং প্রথমে এই দেয়ালের কাছে যায়। তারা তাদের সামনের গেইটে একটি বিস্ফোরণ করে এবং দরজা ভেঙে ভিতরে ঢুকে। সামনে আরেকটি গেইট, তারা সেখানেও একটি বিস্ফোরণ করে এবং তারপর এই পার্কিং এরিয়ায় আসে, তারপর গেস্ট রুমে আসে। সিল টিম গেস্ট রুমের ভিতর দিয়ে বাড়ির মেইন গেইটের কাছে পৌঁছানোর সাথে সাথেই দরজার ভিতর থেকে একজন রাইফেল দিয়ে গুলি ছুটতে শুরু করে সিল টিমের উপর। এখানে জানার বিষয় হল, দরজার ওপাশে থেকে যে ব্যক্তি গুলি করছিল সে ছিল আবু আহমেদ আল কুয়েতি। সে ছিল বিন লাদেনের রাইট হ্যান্ড এবং এখানে বিন লাদেনের সাথে সপরিবারে থাকত। এখানে মোট 4 জন উপস্থিত ছিল, আবু আহমেদ ও তার স্ত্রী এবং বস্তা দিয়ে ঢাকা 2 শিশু। যাই হোক, জবাবে সিল টিমের সদস্যরা পাল্টা আক্রমণ করলে আবু আহমেদ গুলিবিদ্ধ হয় এবং সে নিহত হয়। এই ঘটনার সাথে সাথেই আবু আহমেদের স্ত্রী দরজা খুলে দৌড়ে বেরিয়ে এসে বলে সে মারা গেছে, আর গুলি করো না। সে চাচ্ছিল যাতে সিল টিম গুলি চালানো বন্ধ করে এবং শিশুদের গুলি না করে। আসলে এই সিল টিম জানত না যে ভিতরে শিশুরাও আছে। যাই হোক, সিল টিম আবু আহমেদের স্ত্রীকে বন্দী করে এবং সন্তানদের গেস্ট রুমে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এখন সিল সদস্যরা অতিরিক্ত সতর্ক হয়, কারণ এটা সম্ভব ছিল যে মূল বাড়ির ভেতরে আরও শিশু থাকতে পারে। ততক্ষণে গেস্ট হাউসটি সুরক্ষিত করার পর সিল সদস্যরা মূল ভবনের দিকে অগ্রসর হতে শুরু করে। যখন সিল সদস্যরা নিচতলায় প্রবেশ করবে, তখন তাদের সামনে আবরারকে দেখতে পায়। মূল ভবনের নিচতলায় আবরার তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সেখানে থাকত। এই আবরার ছিল সেই আবু আহমেদের ছোট ভাই, যাকে গেস্ট হাউসে সিল টিম হত্যা করেছিল। আবরারকে দেখার পর সিল টিম গুলি শুরু করার সাথে সাথেই তার স্ত্রী তার সামনে ঝাঁপিয়ে পড়ে এবং প্রথম দিকের সমস্ত গুলি তার স্ত্রীর গায়ে লাগে এবং ও সেখানে মারা যায়। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে সিল টিমের স্পষ্ট নির্দেশনা ছিল যে এই পুরো অপারেশন নেপচুন স্পিয়ারে কোনো নিরীহ প্রাণ যেন না হারায়, অর্থাৎ কোনো শিশু বা মহিলার যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু এখানে আবরারের স্ত্রী নিজেই গুলির সামনে পড়েছে, তখন সিল সদস্যরা কি করবে? যাই হোক, তার স্ত্রী মারা যাওয়ার সাথে সাথেই সিল সদস্যরা আবরারকেও গুলি করে হত্যা করে এবং তার শিশুদের নিরাপদে গেস্ট রুমে নিয়ে যায়। সিল সদস্যরা প্রথম তলার দিকে এগোচ্ছে। প্রথম তলায় ওসামার নিজের ছেলে উপস্থিত ছিল, যার নাম খালিদ। এই অপারেশন শুরু হওয়ার আগে সিল সদস্যরা এই কম্পাউন্ডের সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দেয়, যাতে অন্ধকারে কেউ বেশি কিছু না করতে পারে, এবং এই লাইট নিভিয়ে দেওয়ায় সিল টিমের কোনো সমস্যা হবে না, কারণ তাদের চোখে নাইট ভিশন গগলস ছিল এবং তাদের শরীরে মিনি ক্যামেরা ছিল। আমেরিকান রাষ্ট্রপতি বারাক ওবামা এবং তার পুরো দল এই পুরো অভিযানটি সরাসরি চলচ্চিত্রের মতো দেখছিলেন। পর্দায় সেই সময়ের আসল ছবি এটি। এখানে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা উপস্থিত এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং হিলারি ক্লিন্টনও উপস্থিত আছেন। এখন যেহেতু পুরো কম্পাউন্ডের আলো ইতিমধ্যেই সিলরা নিভিয়ে দিয়েছে,
তাই খালিদও পুরো মেঝেতে অন্ধকার দেখতে পাচ্ছিল, ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। এই কারণেই সে দৌড়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে শুরু করে এবং পাশের দেয়ালে লুকিয়ে পড়ে। এবার সিল সদস্যরা এইভাবে লাইনে এসে দাঁড়ায় এবং সৌভাগ্যবশত এই সিলদের একজন আরবি ভাষা জানত এবং সে আরবি উচ্চারণে দুইবার খালিদের নাম ফিস ফিস করে ডাকে, খালিদ খালিদ বলে। আর খালিদ উকি মেরে দেখে, সে দেয়াল দিয়ে উকি দেওয়ার সাথে সাথেই সিল টিম তার মাথায় গুলি করে তাকেও হত্যা করে। এখন সামনে এগিয়ে যাওয়ার আগে ভুলে যেও না যে এই পুরো কম্পাউন্ডটি সুরক্ষিত করার জন্য এই মুহূর্তে স্নাইপাররা মূল ভবনের উপরে এবং গেস্ট হাউসের উপরে উভয়স্থানেই উপস্থিত ছিল। এই মুহূর্ত পর্যন্ত বিন লাদেন ছাড়া সিল টিম ইতিমধ্যেই এই পুরো কম্পাউন্ডের সবাইকে হত্যা করে ফেলেছে। এখানে আরেকটি ঝুঁকিপূর্ণ বিষয় হল, পাকিস্তানিরা এই পুরো অপারেশন নেপচুন স্পিয়ার সম্পর্কে কিছুই জানত না, আর এই ডেঞ্জারাস মিশনটি পাকিস্তান সরকারকে না জানিয়েই বাস্তবায়িত হচ্ছিল। আমেরিকান কমান্ডোরা তাদের দেশ পাকিস্তানে প্রবেশ করে এবং এত বড় মিশন করে বিন লাদেনকে তাদের নাকের নিচ থেকে হত্যা করে যাচ্ছে, আর পাকিস্তান জানতেও পারেনি। এটা অনেক বড় অপমানের বিষয়। এই জন্য মার্কিন সরকার এবং সিল সদস্যরা ভয় পাচ্ছিল যে যদি পাকিস্তানি সেনাবাহিনী এই অভিযান সম্পর্কে কিছু জানতে পারে, তাহলে তারা অবশ্যই ওসামার কম্পাউন্ডের দিকে কিছু পদক্ষেপ নেবে। সেই কারণেই বাইরে থাকা সিল সদস্যরা কম্পাউন্ডের চারপাশে পাহারা দিচ্ছিল, আকাশে ড্রোন স্নাইপার সুরক্ষার জন্য প্রস্তুত ছিল। আর শুধু তাই নয়, কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে যেখান থেকে এই সিল দলটি এসেছে অর্থাৎ আফগানিস্তানের জালালাবাদে আমেরিকার ঘাঁটিতে আরও 2টি চিনুক হেলিকপ্টার অতিরিক্ত 55 জন কমান্ডো নিয়ে স্ট্যান্ড বাইতে দাঁড়িয়েছিল। যাই হোক, অবশেষে সেই মুহূর্তটি এলো যখন সিল সদস্যরা দ্বিতীয় তলায় পৌঁছাল। তারা দেখতে পেল যে ওসামা বিন লাদেন তার 2 স্ত্রীর আড়ালে লুকানোর চেষ্টা করছে, আর সে তার স্ত্রীকে সিল সদস্যদের দিকে ঠেলে দিচ্ছিল। এখানে তার স্ত্রীরাও গুলি না চালানোর জন্য অনুরোধ করছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সিলরা সুযোগ পাওয়ার সাথে সাথেই হেডশট নিয়েছিল এবং ওসামার মাথায় 2টি গুলি চালায়। গুলি ছোড়ার সাথে সাথেই বিন লাদেন সেখানেই নিহত হয়। ওসামার অবস্থা দেখে তার স্ত্রীরা তার মৃতদেহ ঢেকে ফেলল। তখন সিল দল এগিয়ে যায় এবং নিশ্চিত করার চেষ্টা করে যে এই লোকটি ওসামা বিন লাদেন কিনা। কারণ যেহেতু বিন লাদেন এত বড় টেররিস্ট গ্রুপের লিডার ছিল, হতে পারে এখানে তার কোনো ডুপ্লিকেট কপি বানিয়ে রাখা হয়েছে। তাই সিল টিম ওসামার 2 স্ত্রীকেই আলাদা আলাদা করে এবং তাদের হুমকি দিয়ে জিজ্ঞাসা করে নিহত ব্যক্তি কি সত্যিই বিন লাদেন ছিল কিনা। অনেক চেষ্টা করার পরেও ওসামার স্ত্রীরা কেউ মুখ খুলে না। এরপর সিল সদস্যরা 12 বছরের একটি মেয়েকে পাশ দিয়ে যেতে দেখে সিলরা সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাশের একটি ঘরে নিয়ে যায়। তখন ওসামার একজন স্ত্রী ভয় পেয়ে যান এবং জোরে চিৎকার করতে শুরু করেন। অন্যদিকে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার সময় মেয়েটি বলে যে এই ব্যক্তি বিন লাদেন। এরপর ভীত হয়ে তার স্ত্রীও বলে যে মেয়েটিকে ছেড়ে দিন, আমি বলছি এই ব্যক্তিই হল ওসামা বিন লাদেন। সিল সদস্যরা নিশ্চিত হওয়ার সাথে সাথেই তারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে ভাইস অ্যাডমিরাল উইলিয়াম ম্যাক্রেভেনকে নিশ্চিত করে বলেন, জিরোনিমো ইকিয়া। এটি ছিল এই পুরো মিশনের কোড ওয়ার্ড। বিন লাদেনের কোড নাম দিয়েছিল জিরোনিমো, আর ইকিয়া অর্থাৎ ইনেমি কিল্ড ইন অ্যাকশন, জিরোনিমো ইকিয়া। অবশেষে হোয়াইট হাউসে বারাক ওবামার খুশির শেষ ছিল না। এইভাবে সমাপ্তি ঘটে পৃথিবীর সবচেয়ে বড় মিশন অপারেশন নেপচুন স্পিয়ার। হত্যা করা হয় বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট লিডার ওসামা বিন লাদেনকে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।